আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি জানেন একটা অসভ্য দুর্নীতিগ্রস্ত সমাজ কিভাবে তৈরি হয়? কিভাবে সেটা ধীরে ধীরে একেবারে আইএমএ জাহিলিয়াতের দিকে রূপ নেয়? সেটা আমাদের আহ, বাংলাদেশকে দেখলে আমরা সেটা বুঝতে পারি। বাংলাদেশ কিভাবে এরকম অপশাসনের দিকে ধীরে ধীরে উত্তরিত হলো। 90 দশকেও বাংলাদেশ এত খারাপ ছিল না, 2000-এও এত খারাপ ছিল না। তাহলে কিভাবে হয়েছে? প্রথমে সিস্টেমটাকে দুর্নীতিগ্রস্ত করে দেওয়া হয়েছে। আমাদের যারা অফিসার আছে, আমাদের যারা রাজনৈতিক নেতৃত্ব আছে, আমাদের যারা নীতি নির্ধারণী আছে, তাদেরকে দুর্নীতির মধ্যে নিমজ্জিত করে দেওয়া হয়েছে। তাদেরকে ঘুষের সংস্কৃতির দিকে নিমজ্জিত করে দেওয়া হয়েছে। তাদেরকে বিদেশে অ্যাকাউন্ট করার লোভ দেখানো হয়েছে। বিদেশে অ্যাকাউন্ট খুলে বিদেশের অ্যাকাউন্টে টাকা পয়সা ডলার এগুলো দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে। তাদের বাচ্চাদেরকে বড় বড় ভালো ভালো স্কুল কলেজে পড়ানোর লোভ লালসা দেখানো হয়েছে। তাদেরকে বিলাসিতার জীবনযাপনের লোভ দেখানো হয়েছে। এবং এইভাবে যেটা করা হয়েছে, আমাদের যে চেক অ্যান্ড ব্যালেন্সের যে জায়গাগুলো ছিল, যারা আমাদের নীতি নির্ধারণী ছিল, যারা আমাদের জাতির ভাগ্য নির্ধারক ছিল, তাদেরকে নষ্ট করে দেওয়া হয়েছে, তাদেরকে কলুষিত করে দেওয়া হয়েছে। পরবর্তীতে যেটা করা হয়েছে যে ঘুষ এবং দুর্নীতির মধ্য দিয়ে নানা রকমের চুক্তি করা হয়েছে। চুক্তির মাধ্যমে বন্দর, করিডোর এগুলো নানা ব্যবস্থাপনা করে দেওয়া হয়েছে। পাওয়ার প্ল্যান্টের চুক্তি করা হয়েছে, নানা দেশের সাথে নানা রকমের চুক্তি করা হয়েছে, তেল গ্যাস বাণিজ্যে চুক্তি করা হয়েছে। আমরা সেটা দেখেছি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কীভাবে লুট হচ্ছে, বাংলাদেশের বন্দর কিভাবে অব্যবস্থাপনার মধ্য দিয়ে যাচ্ছে, বাংলাদেশের করিডোর, বাংলাদেশের এই যে নানা রকমের চুক্তি, রোহিঙ্গা তুহিঙ্গা এগুলা মিলে বাংলাদেশ কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। অনেক অনেক বছরের জন্য অনেক অনেক বিদেশি কোম্পানিকে নানা রকমের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, কাউকে 50 বছর, কাউকে 100 বছর। অল্প মানে জাতিকে প্রতারিত করে, জাতিকে বঞ্চিত করে তারা কি করেছে? বিদেশিদেরকে ক্ষমতায়িত করেছে। আমরা আগে শুনতাম যে গোলামির জিনজির এটা ওটা দহগ্রাম আন্দরফুতা নানা কিছু নিয়ে নানা কিছু আমরা শুনতাম। সো ওই জিনিসটা তখন তারা যেটা তখন শোনা যেত, কেন শোনা যেত? কারণ তখনও জাতি সৎ ছিল, তখন জাতির মধ্যে এরকম অধপতন হয়নি। এখন আর ওই জিনিসগুলো শোনাও যায় না। কেন শোনা যায় না? কারণ এখন ওগুলা কোনো বিষয়ই না। এখন ওগুলা কোনো বিষয় না। এখন যত কিছু হয় সব কিছুই হচ্ছে চুরিদারি লুটপাট কেন্দ্রিক। তারপরে যেটা হয়, নানা রকমের স্থাপনা নানাজনকে দিয়ে দেওয়া। যেমন আমাদের বন্দর ব্যবস্থাপনা, বিমানবন্দর ব্যবস্থাপনা দিয়ে দেওয়া হচ্ছে জাপানকে, অথবা ইউকেকে, অথবা নানা রকম কোম্পানিগুলোকে। আমরা দেখেছি আমাদের চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া হচ্ছে দুবাভিত্তিক কোনো এক কোম্পানিকে, মংলা বন্দর দিয়ে দেওয়া হচ্ছে চায়না ভিত্তিক কোনো একজন কোম্পানিকে। দেশের নানা জায়গায় নানা রকম স্থাপনা নানা বিদেশিদেরকে দিয়ে দিয়ে কি করা হচ্ছে? তারা তারা বাংলাদেশকে স্বনির্ভরতা থেকে পরনির্ভরতার দিকে দিন দিন নিয়ে যাচ্ছে। এইভাবে আমাদের কি হচ্ছে? একটা সিস্টেম তৈরি হচ্ছে, যে সিস্টেমে বাংলাদেশ থেকে সম্পদ শুধু পাচারই হবে, সম্পদ শুধু পাচারই হবে। বাংলাদেশে কোনো সম্পদ তেমন করে তৈরি হবে না, তেমন করে থাকবে না। শিল্পায়ন না করে তারা কি করছে? তারা নানা রকমের ব্যবস্থাপনার দিকে যাচ্ছে, যে ব্যবস্থাপনা শিল্পায়নকে প্রমোট করে না। যেমন তারা হয়তো বা তেলের দাম বাড়িয়ে দিচ্ছে, গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে, ট্যাক্সেশন বাড়িয়ে দিচ্ছে। তারা জনসম্পদকে কি করছে না? সত্যিকার শিক্ষা শিক্ষিত করছে না। তারা কারিকুলামকে কলুষিত করছে। তারা আমাদের মন্ত্রী এমপিদেরকে কলুষিত করছে। তারা নির্বাচনী ব্যবস্থাকে কলুষিত করছে। পরবর্তীতে যেটা হয়, তারা কি করে? আইন শৃঙ্খলা পরিস্থিতিকে তারা নষ্ট করে দেয়। বাংলাদেশে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, মবতান্ত্রিক সমাজ তৈরি হচ্ছে। নানা জায়গাতে সরকার নিরাপত্তা দিতে পারে না, সেজন্য কি ব্যক্তিগত নিরাপত্তা, গ্রুপ 4 তোর কি কি আছে না, কে ফোর্স, কিউ ফোর্স, নানা কিছু। সরকার যদি নিরাপত্তা দিতে না পারে, তখন কি হবে? তখন প্রাইভেট নিরাপত্তা বাহিনী তৈরি হবে, তখন কার্টেল তৈরি হবে, তখন জোর যার মুল্লুকতার সংস্কৃতি তৈরি হবে। যে বেশি শক্তিমান সে তো টাকা পয়সা দিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারবে, কিন্তু যে গরিব সে কি হবে? সে লুটপাট হবে, লুটপাটের সমাজ প্রতিষ্ঠিত হবে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের মিডিয়াগুলা, টিভি, নিউজ পেপার, ইলেকট্রনিক মিডিয়া, এগুলো কি থাকবে? চুপ থাকবে, অন্যায় দেখবে, কিন্তু অন্যায় অরাজকতার কোনো রকমের প্রতিবাদ তারা করবে না। আমরা মনে হয় কিছুদিন আগে একটা নিউজ দেখেছিলাম, ডেইলি স্টারের মাহফুজা নাম বলতেছিলেন যে আমরা পুলিশের আইজিপি
পুলিশের আইজিপি গত সরকারের সময় যিনি খুব ক্ষমতাবান ছিলেন, সে আইজিপির দুর্নীতি, অপশাসন, তার যেই স্বৈরতন্ত্র, তার যে অরাজকতা, সেটা সম্পর্কে আমরা জানতাম। কিন্তু আমরা নিরাপত্তার কথা চিন্তা করে আমরা সেই নিউজগুলোকে আমরা পাবলিশ করিনি। গত সরকারের উচ্চ পর্যায়ে যারা যারা ছিল, গত 17 বছরের যে ফ্যাসিজম ছিল, এগুলো তো সমাজে ওপেন সিক্রেট ছিল। কোনো পত্রিকায়, কোনো নিউজ মিডিয়ায় কোথাও এগুলো কিচ্ছু আসেনি। সুতরাং দেখতে পাচ্ছি বাংলাদেশ নষ্ট হওয়ার একদম চূড়ান্ত পর্যায়ে আছে। এই পর্যায়ে বিপ্লব ছাড়া, জুলাই আগস্টে যে স্টুডেন্টরা যেটা করেছে সেটা ছাড়া বাংলাদেশে আর কোনো গত্যান্ত ছিল না। সাধারণ মানুষের দাঁড়িয়ে যাওয়া ছাড়া আর কোনো গত্যান্ত ছিল না। ঘুষ দুর্নীতি দিয়ে শুরু হয়েছে, তারপরে নানা রকমের চুক্তি দিয়ে সেটা ধীরে ধীরে বিল্ড আপ করা হয়েছে। নানা রকমের স্থাপনা নানাজনকে দিয়ে দিয়ে কী করা হয়েছে, সেটাকে আরও শক্তিশালী করা হয়েছে। জনগণের ভয়েসটাকে চেপে ধরা হয়েছে। নিজস্ব আইনশৃঙ্খলা বাহিনী তৈরি করে, নিজস্ব নিরাপত্তা বাহিনী তৈরি করে তারা রাষ্ট্রের উপর থেকে রাষ্ট্রীয় বাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছে। এবং রাষ্ট্রীয় বাহিনীগুলো কি হয়েছে, রাজনৈতিক দলের লাঠিয়াল হিসাবে কাজ করেছে। মিডিয়াগুলা কি করেছে, তোষামোদি করে করে সত্য প্রকাশ করেনি। সুতরাং এই যে প্রত্যেকটা কাজ বাংলাদেশের গত 17 বছরের ইতিহাস আমাদেরকে বলে। এবং এই অবস্থায় পরিবর্তনের জন্য বিপ্লবটা আমাদের অনেক অনেক দরকার ছিল, এবং বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ পরিবর্তনের সূচনা হবে, সেটাই আমরা আশা করি। সেটার জন্য জুলাই আগস্টে হাজার হাজার ছেলেপেলে রক্ত দিয়েছে, আহত হয়েছে, এবং সেই সংগ্রামটা চলতেই থাকবে, চলতেই হবে, অন্য কোনো উপায় নাই। কাঠামোগত সংস্কার আমাদের লাগবে, নির্বাচনী সংস্কার আমাদের লাগবে, মেধা এবং যোগ্যতা ভিত্তিক সমাজ আমাদের প্রতিষ্ঠা করতেই হবে, অন্য কোনো উপায় নেই। পুরাণ সংস্কৃতি আমরা সব দেখে ফেলছি, সব আমরা জানি কে কি করতে পারে না করতে পারে। সুতরাং আমাদের প্রত্যেকটা জায়গাতে চেক এবং ব্যালেন্স আমাদেরকে নিশ্চিত করতে হবে। 4 বছর পর পর নির্বাচন, প্রত্যেকটা নির্বাচন তত্ত্বাবধায়কের অধীন, এবং আমাদের যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো ইন্ডিপেন্ডেন্ট বডি দিয়ে নির্বাচিত হতে হবে। রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের চর্চা করতে হবে। গণতন্ত্র চর্চা না হলে জনগণের ভিতর থেকে প্রতিবাদ আসতে হবে। সুতরাং এটা যদি না হয় বাংলাদেশের পরিবর্তন কখনোই আসবে না।